বেস্ট ফ্রেন্ড থেকে রোমান্টিক পর্ব, প্রথম থেকে শেষ অংশ। লেখক নামেন লেখক। কালো ডেনিম প্যান্ট, সাথে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক শু পরে, অগোছালো চুলগুলো একটু গুছিয়ে নিলাম। ভার্সিটিতে প্রথম দিন বলে কথা। আব্বু আবার বারবার বলে দিয়েছে কলেজে যেন কোনো ঝামেলায় নিজেকে না জড়াই, কারণ আমি আবার একটুতেই ঝামেলাতে জড়িয়ে পড়ি, তাই আব্বু নিষেধ করেছে। আল্লাহ, প্রায় 9:30 বাজতে চলল। তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। বের হব তখনই মোবাইলটা গগনবিতারী চিৎকার দিয়ে উঠল। হালায় ফোন করার সময় পেল না। আমার ফ্রেন্ড নাসির ফোন করেছে। নাসির আর আমি প্রায় পাশাপাশি বাসা। ও আর আমি দুজনেই কারমাইকেল কলেজে এন্ড ভার্সিটিতে চান্স পেয়েছি। নাসির, কি রে হারামি, কোথায় তুই? আমি, এই তো রে বের হচ্ছি, তুই কই? নাসির, আমি তো কলেজে চলে আসছি। আমি, আমাকে ছাড়াই চলে গেলি? নাসির, তুই যে ঢিলা কোম্পানি, তোর জন্য দেরি করলে প্রথম দিনে দেরিতে ক্লাসে ঢুকতে হবে। আমি, আমি আসতেছি 10 মিনিটে। বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমার প্রিয় বাইকে করে। আম্মু একদমই পছন্দ করে না আমার এই বাইক চালানো। তো কলেজ যেতে যেতে আমার পরিচয়টা আপনাদের দিয়ে নেই। আমি রিয়ান আহমেদ। আমার আব্বু মোটামুটি একজন ভালো বিজনেসম্যান, আর আম্মু ঘরের কাজ করে। এটা হলো আমার পরিচিতি। এখন আসুন আমার সম্পর্কে আরো কিছু জেনে নিন। আমি খুব ফর্সা না হলেও হলুদ ফর্সা গায়ের রং, ফ্রেঞ্চ কাটিং দেয়া দাড়িতে, হাইট খুব বেশি না, 5 ফিট 8 ইঞ্চি হব। সুঠাম বডি, রেগুলার না হলেও সপ্তাহে 3 দিন জিমে যাই নিজের ফিটনেস ধরে রাখার জন্য। আপাতত এতটুকুই জানুন, গল্পতে বাকিটা জানবেন। কলেজে ঢুকে বাইকটা পার্ক করে রেখে ক্লাসের দিকে যাব, তখনই একটা মেয়ে কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ি। আর ভাবি, এত সুন্দরও কণ্ঠ আছে। মায়াবী কণ্ঠ হলেও আমাকে একটু কর্কশভাবেই ডেকেছে। মেয়ে, এইদিকে শোন। আমি, জি আমাকে বলছেন? মেয়েগুলার ভেতর থেকে একজন বলল। মেয়ে, হ্যাঁ শোন এইদিকে। আমি, জি বলুন। কাছে গেলাম। মেয়ে, কলেজে নতুন? আমি, জি। মেয়ে, সিনিয়রদের যে রেসপেক্ট করতে হয়, জানিস না? আমি, সরি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আর ভুল হবে না। এবারে মাফ করে দেন, আর আমার ক্লাস আছে, যেতে দিন। মেয়ে, এভাবে তো যেতে দেয়া যাবে না, শাস্তি পেতে হবে। আমি, একে তো ভার্সিটির আজ প্রথম দিন, আজই যে আমাকে জার্ক খেতে হবে তা আমি ভাবতে পারিনি। কি শাস্তি বলুন? মেয়ে, কান ধরে উঠবস কর এখানে। আমি, এখানে? মেয়ে, এখানেই করতে বলছি করবি। আমি, মাথা নিচু করে রইলাম। তখনই আমার বন্ধু নাসির চলে আসে। নাসির, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি, সিনিয়র আপু দেখছিস না? সালাম দেইনি তাই আটকাইছে। নাসির, হা 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 হা। আমি, আমি বিপদে পড়ছি আর তুই হাসছিস? নাসির, কারা সিনিয়র? ওরা। আমি, কেন? নাসির, হাদারাম, ওরা আমাদের সাথে পড়ে। আমি, কি হহ, রাগী লুক নিয়ে তাকালাম। নাসির, হ্যাঁ, আমাদের ক্লাসমেট ওরা। আমি তো আগে এসে সবার সাথে পরিচিত হলাম। আমি, সামনে তাকালাম। সামনে তাকিয়ে দেখি সবগুলো মেয়ে হাসছে, আর যে আমাকে বোকা বানালো সে তো আরো বেশি খিলখিল করে হাসতে লাগলো। প্রথম দিন এসেই যে এরকম মজার শিকার হব তাও মেয়েদের কাছে এটা ভাবিনি। তাই যাই হোক, প্রতিশোধ আমি নিবই। আমার সাথে এরকম মজা করার ফল পেতেই হবে। তারপর আমরা ক্লাসরুমে যে যার মতো বসে কথা বলছিলাম। আরও 3 জনের সাথে পরিচিত হচ্ছি, বেশ ভালোই লাগলো তাদের। একজন রনি, একজন আকাশ, আর এ সাদাত। যাই হোক, ক্লাসে স্যার আসতেই আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়ি। স্যার, সবাই বসে পড়ো। কেমন আছো সবাই? সবাই, ভালো। আপনি কেমন আছেন? স্যার, আমিও ভালো আছি। সবাই, আজকে ইউনিভার্সিটি লাইফে প্রথম। সবার কেমন লাগছে? সবাই, অনেক ভালো। স্যার, আগামী শনিবার তোমাদের নবীনবরণ অনুষ্ঠানের পর তোমাদের ক্লাস শুরু হবে। আর আজকে সবাই সবার সাথে পরিচিত হও, তারপর অনুষ্ঠানের কে কিভাবে অংশ নিবে সেটাও ঠিক করো। চলো সবাই সবার পরিচয়টা জানি। আগে আমার পরিচয়টা দেই।
আমার নাম শাহজালাল ইসলাম, আমি মাইক্রো ইকোনমিক্স নিয়ে তোমাদের পড়াবো। এখন তোমরা সবাই এক এক করে তোমাদের পরিচয় দেয়া শুরু করো। ছেলেরা আগে শুরু করো। একে একে সবার পরিচয় দেয়া শেষ, এবার আমার পরিচয় দেয়ার পালা। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আমি রিয়ান আহমেদ, আমার বাসা লালবাগ সদরেই। আমার পরও আরো কিছু ছেলে পরিচয় দেওয়ার পর শুরু হলো মেয়েদের পরিচয় দেয়া। আমার তো জানতে হবে ওই মেয়েটার নাম, যে আমার সাথে এমন মজা করলো। প্রায় সব মেয়ের নামই শুনলাম, এই তো দাঁড়িয়েছে, এবার ওর পরিচয়টা জানবো। মেয়েটা, আমি সুমনা আক্তার সুমি, বাসা নীলফামারী। ও, তাহলে ওই মেয়ের নাম সুমি, ঠিক আছে, মজা দেখাবো তোমাকে। শুধু সময়ের অপেক্ষা, এই রিয়ানো কাউকে আজ পর্যন্ত কাউকে ছাড় দেয়নি, আর তোমাকেও দিবে না। কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ যদিও আমার সাথে করা মজাটা ভুলেই যায় তখন ওর সাথে মজা নিয়ে লাভ নাই। তবে ওকে মজাটা দেখাই কিভাবে। আচ্ছা, বাসায় যাই, তারপর ধীরে সুস্থে ভাবা যাবে কি করা যায়। যাই হোক, সেদিনের মতো কলেজ শেষ করে বাইকে উঠে মনে মনে সুমির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাসায় ফিরি। আম্মু, রিয়ান বাবা আসলি, কেমন লাগলো ইউনিভার্সিটি? আমি, ভালোই, কিন্তু আব্বু, কোনো ঝামেলা পাকিয়েছিস নাকি? সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি, না, আমি কিছু করিনি। রইসা, আমার ছোট বোন, আব্বু ঠিক বলছো নিশ্চিত ভাইয়া কোনো ঘটনা ঘটাইছে? আমি, রাইসার বাচ্চা এমনিতেই মাথা গরম আছে, তার মধ্যে আরো গরম করাস না। রাইসা, আমি রাইসার বাচ্চা না, আব্বু আম্মুর বাচ্চা। হি হি হি। আম্মু, ছেলেটা মাত্র আসলো, ওর সাথে কেন লাগলি রাইসা? আব্বু, ও তো ঠিকই বলছে, তোমার যে গুণধর ছেলে, সে তো যেখানে যায় সেখানে কোনো অকাম ঠিকই করে। আম্মু, আমার ছেলে অন্যায় সহ্য করতে পারে না, তাই প্রতিবাদ করে, এটা ওকে আমি শিখিয়েছি। আমি, তোমরা ছাড়ো তো ঝগড়া, আমার ভালো লাগছে না, আমি উপরে গেলাম। আম্মু, আচ্ছা বাবা, তুই রেস্ট করে নিচে আয়। আর কিছু না বলে উপরে আসি, আর উপরে আসতেই আমার ফোনে রিং আসে। তখনই ফোনটা হাতে নিয়ে দেখি নাসির ফোন করেছে। আমি, কিরে, বাসায় আসতে না আসতেই ফোন কেন? নাসির, দোস্ত, আমি তোর কাছে মাফ চাইতে ফোন করছিলাম, কারণ তুই পড়ে জানলে আমার অবস্থা আরো খারাপ করবি। আমি, কেন, তুই আবার কি করলি? নাসির, আগে বল, ক্ষমা করে দিবি, তাহলে বলবো। আমি, আচ্ছা বল কি করছিস? নাসির, তোর সাথে যে সুমিরা মজা করবে আমি জানতাম। আমি, মানে? নাসির, আমি জানতাম, আজ তোর সাথে যা হয়েছে তা আমি আগে থেকেই জানতাম। আমি, মানে? নাসির, মানে সুমি আমার খালাতো বোন। আর আমার কাছে ও তোর কথা শুনেই এরকম মজা করার প্ল্যান করছে। আমি জানতাম বিষয়টা। আমি, তোরে তো আমি দেখে নিব। নাসিম, তুই কিন্তু বলছিস আমাকে কিছু বলবি না? আমি, ওকে করব না এক শর্তে। নাসিম, কি শর্ত? আমি, তোর বোনকে আমি মজা দেখাবো, তোকে হেল্প করতে হবে। নাসিম, ওকে, কি করবি বল? আমি, পরে জানাবো, রাখি। আসলে নাসিমের পেটে কোন কথা থাকে না, ও বলে দেয় সব কথা, এটা ওর আগেকার স্বভাব। ফ্রেন্ড সার্কেলে দেখবেন এমন টাইপের কিছু বন্ধু থাকে, যাদের কিছু বললে একদমই পেটে কথা রাখতে পারে না। রুমে অনেকক্ষণ বসে রইলাম, আর প্ল্যান ভাবলাম, পেয়েছি। এবার দেখি সুমি আমার হাত থেকে কিভাবে নিস্তার পাও। আমিও কম কি সে, আমার সাথে মজা নিয়েছো না, তোমাকেও আমি মজা দেখাবো, আর সেটা কালকেই। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি রাইসা ফোন নিয়ে বসে আছে। আমি, কিরে, ফোনে কি রে তোর? রাইসা, কুইন অফ ভয়েস লাইভে আসছে। আমি, কোন কুইন অফ ভয়েস রে? কি করে তাই? রাইসা, তুই জানিস না? আমি, না তো, কে তাই? রাইসা, তুই আসলেই একটা মাথা মোটা, বুঝলি? আমি, রাইসা, সব সময় আমার পিছনে লাগবি না, বলে দিচ্ছি। রাইসা, হিহিহি, কুইন অফ ভয়েস একটা ফেসবুক পেজ, ওখানে একটা মেয়ে গান গায়, অনেক সুন্দর গলার আওয়াজ রে তার। আমি মেয়ে হয়েও ওর গলার আওয়াজের প্রেমে পড়েছি। কিন্তু মজার ব্যাপার কি জানিস? আমি, কি? রাইসা, এই কুইন অফ ভয়েসকে কেউ আজ পর্যন্ত দেখেনি।
ও বোরখা, হিজাব, হাতে মোজা, এমনকি চোখের সামনেও পর্দা করে আসে। আমি কি বলিস, এত তাহলে পুরা ছদ্মবেশ নিয়ে গান বলে। রাইসা, তবে আমার ভাইয়ার গলাটাও সুন্দর। আমি, আবার কোন ভাইয়া? রাইসা, তুই আবার কে? একবার প্রোগ্রামে গান গাইলি, মাঝে মাঝে বাড়িতেও বলিস। শুনছি তো আমি। আমি কই আর সুন্দর? রাইসা, থাক, আমি জানি এত কাহিনী করতে হবে না আমার সামনে। আচ্ছা ভাইয়া, একটা সত্যি কথা বলবি? আমি, কি কথা বল। রাইসা, সেদিন স্কুলে কি হয়েছিল? আসলে রাইসা আর আমি 4 বছরের ছোট বড়, তাই ও আমাকে তুই বলেই ডাকে। আমি, কোনোদিন। রাইসা, যেদিন আমার স্কুলে তুই মাপপিট করছিলি। আমি, তেমন কিছু না। আম্মুকে ডাক দে, খেতে দিতে বল। রাইসা, ঠিক আছে বসো। রাইসাকে তো বলা যাবে না ওই দিনের ঘটনা, তবে আপনাদের বলছি ওই দিন কি হয়েছিল। আমি সোজা সেদিনের ঘটনায় চলে যাই। ফ্ল্যাশব্যাক। রাইসা, ভাইয়া আমাকে স্কুলে দিয়ে আসবি আজ, তোর বাইকে করে। আমি, কেন রে? রাইসা, দেখছিস আর মাত্র 15 মিনিট বাকি আমার স্কুলে মাসিক পরীক্ষা শুরু হবার। এখন আমি যদি রিক্সা বা অটোতে যাই পরীক্ষা ধরতে পারবো না। আমি, ঢং করতে হবে না, চল। আরো আগে উঠতে পারিস না? আর এভাবে ভূত সাজছিস কেন? রাইসা, দেখ ভাইয়া, একটু বাদে এক্সাম, এখানে অন্তত পিছনে লাগিস না। তাড়াতাড়ি চল। আমি, হা হা হা, ঠিক আছে চল। তারপর রাইসাকে নিয়ে বের হয়ে পড়ি। স্কুলের গেট দিয়ে যখন রাইসাকে নিয়ে ঢুকছি তখন 3জন ছেলে বেড সাউন্ড দিয়ে বাজে কিছু কথা বলে। মাকে নিয়ে একা ঘুরলে হয়, আমাদের একটু সুযোগ দিলে হয় না, অনেক মজা দিব। শুনেই আমার মাথায় রক্ত চড়ে গেল, কারণ প্রতিটা বোন তার ভাইয়ের কলিজার টুকরা। এছাড়া আমার সামনে অন্য কোন মেয়েকে ইভটিজিং করলে তাকেও তখনও সেম কাজটাই করতাম। রাইসাকে স্কুলের মধ্যে রেখে বাইরে এসে ওদের 3জনকে উত্তম মাধ্যম কেলানি দেই। তখন স্কুল থেকে হেড স্যার বের হয়ে আসে। আমাকে স্যার ভালোভাবেই চেনেন, কারণ আমি স্কুলে থেকে পড়াশোনা করেছি। স্যার, রিয়ান কোন সমস্যা হয়েছে? আমি, না স্যার, তেমন কিছু না। স্যার, তাহলে তুমি ওদের মারলে কেন? আমি, ওদের থেকেই শুনে নিবেন। আমি আসি। মেজাজটা অনেক বেশি খারাপ ছিল, তাই আর সেখানে দাঁড়াইনি, বাইকটা স্টার্ট দিয়ে বাসায় ফিরে আসি। আর তখন হেডস্যার বিষয়টা রাইসা আর আব্বুকেও জানায়। তখন থেকে আর কি আব্বু আমায় এই বিষয়টা তুলে কথা শোনায়। এছাড়াও আরো কিছু ঘটনা আছে, সেগুলো না হয় থাক পরের জন্য। পরের দিন আমি কলেজে গিয়ে ক্যাম্পাসে বসলাম আর সুমিকে খুঁজে বেড়াচ্ছি। ওরে আজকে মজা দেখাবো, আমার সাথে মজা করার ফলও পাবে। তখন বুঝতে পারবে কার সাথে লাগতে এসেছিল। ক্যাম্পাসে এসে শুনলাম আমাদের নবীনবরণ অনুষ্ঠান আর 5 দিন পর। তাই 3 দিন পর থেকে অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু হবে। ওই তো পাইছি সুমিকে, হাসছে তাই না? ওর হাসা বার করছি, কিন্তু সমস্যা দাঁড়ায় এক জায়গায়, ও এত মেয়ের মাঝে বসে, সেখানে আমি গিয়ে কিভাবে প্রতিশোধটা নিব। ইয়েস, পেয়েছি উপায়। নাসিরকে কাজ লাগিয়ে সুমিকে সাইডে আনতে হবে, আর তারপরেই হবে আসল মজা। তারপর নাসির একটু দূরে যেতেই পেয়ে যাই। নাসিরকে ডাক দেই। আমি, নাসির শোন। নাসির, বল। আমি, একটা কাজ করতে হবে। নাসির, কি কাজ বল। আমি, বেশি কিছু না, তুই সুমিকে ডাকবি আর একটু কথা বলে চলে যেতে বলবি, এতটুকুই। নাসির, কেন? আমি, সেটা পরেই দেখতে পারবি। নাসির, ভাই বল না কি করবি। আমি, এখন আমার কথা না শুনলে তোর কি হাল করব সেটা তো ভালো করেই জানিস, তাই যেটা বলছি কর। তারপর আমার কথা অনুযায়ী নাসির সুমিকে ডেকে কিছুক্ষণ কথা বলে যেতে বলে। আর সুমি যখন চলে যেতে নিল তখন আমি ওর সাইড দিয়ে যেয়ে ওর গায়ে তেলাপোকা দিয়ে দেই। আচমকা ওর গায়ে তেলাপোকা দেখে চিৎকার করে ওঠে। আমি ততক্ষণে অনেকটা দূরে চলে গেছি। আমি, হা হা হা। প্রায় সবাই তখন সুমির দিকে তাকিয়ে হাসতে থাকলো। সুমি আমার দিকে একটা রাগী লুক নিয়ে তাকিয়ে বের হয়ে গেল ক্যাম্পাস থেকে। আমি, ঠিক হয়েছে। আমার সাথে মজা নেয়া, তাই না? আমিও এবার দেখিয়েছি মজা কাকে বলে। মনে মনে
নাসির, কাজটা তুই ঠিক করলি না রিয়ান। আমি, কেন? নাসির, ওর তেলাপোকাতে অনেক ভয় আর তুই সেটা করলি। আমি, আমার সাথে মজা করার সময় মনে ছিল না। আমি কাউকে ছাড় দেই না, তুই সেটা ভালো করেই জানিস। এটা বলে সেদিনের মতো বাসায় চলে আসি। আজকে অনেক শান্তি লাগছে মনের ভেতর, অবশেষে প্রতিশোধটা নিতে পারছি। আর কখনো আমার সাথে মজা নিতে আসবে না। পরের দিন কলেজ গিয়ে দেখি নাসির এক জায়গায় দাঁড়িয়ে। আমি, কিরে তোর বোন কই? নাসির, ও আজ কলেজে আসেনি। আমি, কেন? নাসির, কাল তুই ওর সাথে যা করলি, তা ও ক্যাম্পাসে সবার সামনে। আমি, তো। নাসির, তাই আসেনি হয়তো আজ লজ্জায়। আমি, ভালো হইছে, চল ক্যাম্পাসে গিয়ে সবার সাথে আড্ডা দেই। তারপর ক্যাম্পাসে গিয়ে সবার সাথে আড্ডা দেই। কিছু সময় পর বের হয়ে বাইকের কাছে আসতেই একটা মেসেজ আসে আমার ফোনে। মেসেজটা অচেনা নাম্বার থেকে এসেছে। ইট মারলে পাটকেল খেতে হয়, কে আবার এই মেসেজ দিল? আমি একবার ফোন দিলাম, ফোন বন্ধ বলে। কিছু না ভেবে বাইকটা স্টার্ট দেই, আর বাড়ির পথে রওনা হই। রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম ফুরফুরে মেজাজে, হঠাৎ সামনে দেখি বাস ট্রাক একসাথে আসছে। তাই ব্রেকে চাপ দিয়ে সাইডে নেই, ভাবি কি ব্যাপার, ব্রেক কাজ করছে না কেন? এখন কি হবে? ঠিক তখনই আমি বুদ্ধি খাটিয়ে বাইকটা রাস্তার ধারের দিকে নিয়ে যাই, তবে শেষ রক্ষা হলো না। বাইকের হ্যান্ডেল আমার হাতের উপর, আর পায়ের উপর পড়ে বাইকের কিছু অংশ। ব্যথার তীব্রতায় চিৎকার দিয়ে উঠি। অনেক বেশি ছিল ব্যথার তীব্রতাটা। কিছু মানুষ দৌড়ে আমার দিকে ছুটে আসতে দেখি। তারপর প্রচণ্ড ব্যথার চোটে সেখানেই অজ্ঞান হারাই। অন্যদিকে, নাসির, কি করছো তুমি? সুমি, তেমন কিছু করিনি ভাইয়া। নাসির, কি করছো সেটাই তো জানতে চাইছি। সুমি, ওর বাইকের দুটা তার কেটে দিছি। নাসির, কি হহ? সুমি, হুম। নাসির, কোন তার কাটছো? সুমি, আমি তো সেটা জানি না কিসে তার। নাসির, সুমি, বাইক নিয়ে মজাটা একদম ঠিক হয়নি তোমার। ওর যদি ক্ষতি হয়ে যায় তখন? সুমি, কিছুই হবে না। বাইকটা ওর ঠিক করতেই শুধু টাকা পয়সা খরচ হবে। ওইও বুঝুক আমার সাথে মজা করার ফল কেমন। দাঁড়াও, ওকে একটা মেসেজ দেই, না হলে তো বুঝবে না ওর বাইকের কে 12টা বাজালো। হি হি হি। নাসির, সুমি, এই কাজটা তুমি একদম ঠিক করনি। সুমি, চুপ, আমি ঠিক করেছি। এইদিকে যখন আমার চোখ খোলে তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। বাম পাশে তাকিয়ে দেখি আম্মু কাঁদছে, আর আব্বু রুমের ভিতর পায়চারি কাটছে। আমি, আম্মু, আম্মু, তোর অজ্ঞান ফিরছে বাবা। সেই কখন থেকে এসে দেখছি তোর অজ্ঞান নাই। সেই বিকালে আসছি আর এখন প্রায় 9টা বাজে। আব্বু, তোকে বারবার বলছি বাইকে যাতায়াত করিস না, বাসায় তো একটা কার থাকেই, ওটা নিয়ে যাতায়াত করলেই তো হয়। আমি, আমি ঠিক আছি তো। আব্বু, হাতের দিকে তাকিয়ে দেখো কত ঠিক আছো। এতক্ষণ নিজের দিকে খেয়াল করিনি। হাতে প্লাস্টার করা, পুরা শরীরটা কেমন জানি ব্যথা অনুভূত হচ্ছে। উঠে বসতে চাইলাম, দেখি শরীরে সেলাইন যাচ্ছে। আর চেষ্টা না করে ভাবলাম আমার এইরকম ক্ষতি কে করতে পারে। মনে মনে, আম্মু, কি ভাবছিস বাবা? কোথাও সমস্যা হচ্ছে? আমি, না আম্মু। আম্মু, তোকে বারবার বলতাম বাইক চালাস না, তুই আমার একটা কথাও শুনিস না। তোর মামার এই বাইকের জন্য কি অবস্থা জানিস না? তুই আমাদের একটাই মাত্র ছেলে, আর তোরও যদি এমন হয়, কেঁদে দেয় আম্মু। আসলে আমার মামার বাইক অ্যাক্সিডেন্টের কারণে একটা হাত কাটা পড়ছে, তাই আমি বাইক কেনার পর থেকেই আম্মুর অনেক ভয় আমাকে নিয়ে। আমি, চুপ করো আম্মু, আর বাইক চালাবো না যাও। রাইসাকে দেখছি না, রাইসা কোথায়? আম্মু, ও তো বাসায় তোর জন্য নামাজ পড়ে, অনেক কান্না করছে তোর অ্যাক্সিডেন্টের কথা শোনার পর থেকে। আমি, অ আজ যার কারণে আমার এই অবস্থা, আমার পরিবারকে এমন কষ্ট পেতে হলো, তাকে আমি কোনভাবেই ছাড়ব না। একবার শুধু সুস্থ হয়ে নেই তারপর। তবে ক্ষতিটা করলো কে? হ্যাঁ, মনে পড়েছে সেই মেসেজ। সেই মনে হয় করেছে। মনে মনে, আমি, আম্মু, আমার মোবাইলটা। আম্মু, মোবাইল নিয়ে কি করবি?
এমনিতেই বাম হাত ভাঙা আর ডান হতেও চোট পেয়েছিস। আমি এখনই দিয়ে দিচ্ছি, শুধু একটা কাজ করব। আম্মু ফোনটা আমাকে দিলে দেখি মোবাইলের স্ক্রিনটা কালো হয়ে আছে, শিট ফোনের ডিসপ্লে চলে গেছে। আমি এখন দেখব কিভাবে, আর নাম্বারটার খুঁজি বা কিভাবে নেব। 2 দিন পর। নাসির, 2 দিন ধরে রিয়ান কলেজে আসেনি কেন জানো? সুমি, কেন? নাসির, ও 2 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে ওর বাম হাত ভেঙে গেছে আর পায়েও অনেক চোট পেয়েছে। সুমি, কি বলো ভাইয়া? নাসির, ও এখনো হাসপাতালে ভর্তি আছে। সুমি, চলো দেখা করে আসি। নাসির, দরকার নাই তোমার যাওয়ার, তুমি অনেক উপকার করছো ওর। সুমি, কেঁদে দিল, আমি তো বুঝিনি মজার কারণে এমন হবে। নাসির, থাকো আমি যাই। সুমি, প্লিজ আমাকেও নিয়ে যাও না ভাইয়া। নাসির, না তুমি এখানেই থাকো, বাই। এইদিকে, আজ আমাকে রিলিজ করবে হাসপাতাল থেকে, তারই কার্যক্রম চলছে। বাসায় যে আমার প্রথম কাজ হবে মোবাইল ঠিক করা, ওই নাম্বারের সন্ধান করা। আমাকে জানতে হবে কে ক্ষতি করতে চায়, তারপর তাকে, মনে মনে। কিছুক্ষণ পরই নাসির আসে। আমি, কি রে কি খবর? 2 দিন পরে খোঁজ নিতে আসছিস, মরে গেছি নাকি বেঁচে আছি? নাসির, এভাবে বলিস না দোস্ত, আমি তোকে অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ তোর। পরে আন্টিকে ফোন দেই, তখন শুনি তোর এই অবস্থা। আমি, ঠিক আছে। নাসির, দোস্ত ক্ষমা করে দিস। আমি, তুই কেন মাফ চাইছিস? নাসির, আমার খালাতো বোনের জন্যই তো এমন হলো, তোকে আবার মেসেজ করেছে। ওকে বারবার নিষেধ করছি, বিশ্বাস কর। আমি, সুমি এমন করেছে। নাসির, তুই জানিস না। মেসেজ দেখে শুনি। আমি, ডিসপ্লেটা নষ্ট হইছে, দেখতে পারিনি। নাসির, দোস্ত ক্ষমা করে দিস রে, আমাকেও মাফ করিস আর সুমিকেও ক্ষমা করে দিস। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তারপর ওই দিন আমায় রিলিজ দেয়া হয় হাসপাতাল থেকে, তবে 2 দিন আরও বেড রেস্ট নিতে বলল। পরশুদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান, শুধুমাত্র সুমির জন্য আনি, মজা করতে পারলাম না। তবে অনুষ্ঠানে যাব গাড়ি নিয়ে, দেখতে তো পারবো অনুষ্ঠানটা। বাসায় আসার পর কিছুক্ষণ বাদে আব্বু আমার রুমে আসলো। আব্বু, এখন কেমন লাগছে শরীর? আমি, আপাতত ভালো লাগছে শরীর। আব্বু, তোমার বাইকের তো দেখলাম তার কাটা ব্রেকের, এটা কেউ করে দিয়েছে? তোমার কি কাউকে সন্দেহ হয়? আমি, এখন সুমির নাম বললে আব্বু ওর একটা ব্যবস্থা নিবে আমি জানি, তবে আমি বলবো না। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষও কি কামড়াবে কুকুরকে? না আব্বু। আব্বু, তোমার ফোনটা ঠিক করাবে নাকি নতুন নিবে? আমি, না দরকার নাই, এটাই ঠিক করাই। আব্বু, তাহলে ফোনটা দাও, আমি ঠিক করে আনাই। তারপর আমার ফোনটা নিয়ে আব্বু চলে যায়। 2 দিন পর। গাড়ি করে কলেজে এসেছি, অনেক কষ্টে রেডি হতে হয়েছে। গাড়ি থেকে নেমে একটা সিটে বসছি, হঠাৎ আমার সামনে সুমি আসে। সুমি, কেমন আছেন এখন? আমি, নিশ্চুপ। সুমি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করেন। আমি ভাবিনি যে আমার মজা নেয়ার জন্য এমন হবে। আমি তো ভেবেছিলাম আমি বাইকের ওই তার ছিঁড়ে দিলে আপনার টাকা খরচ করে আবার বাইকটা ঠিক করতে হবে, এটা ভেবে। আমি, আপনি এখান থেকে চলে গেলে খুশি হতাম। সুমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। আমি একটা বারো সুমির দিকে তাকাইনি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। বেশ ভালোই লাগছে দেখতে। হঠাৎ আমি ভাবতে থাকি, একটা মানুষ মজার ছলে এরকম কাজ করতে পারে। আমার পুরো বাড়ির মানুষ ওর জন্য কেঁদেছে। তবে আমি ওর ক্ষতি করব, তবে কোনোদিন ক্ষমাও করব না। নাসিরকে তো কোথাও দেখছি না, এই 2 দিন অনেকবার ফোন করেছে, আমি ইচ্ছে করেই ধরিনি, কারণ আমার রাগটা ওর ওপর ছিল। শুরুর ঝামেলাটা থেকে আজ এমন পরিস্থিতি হয়েছে, হঠাৎ তখনই কানে ভেসে আসে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণদাসী, তা হয় না কপাল গুনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ যখন স্মরণ হয়,
থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে। সামনে তাকাতেই দেখি সুমি গান গাইছে। এই মেয়ের গানের গলা এত সুন্দর, এত মায়া জোরানো ওর কণ্ঠে। যাক, একটা গুণ তাও ভালো আছে, গান পারে। কয়েকদিন পর এখন এভাবে কলেজে যাই, তবে হাত নিয়ে তেমন সমস্যায় পড়তে হয় না। তবে খেতে আর কি যা একটু অসুবিধা হয়। পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় 1 মাস সময় লাগবে। ক্লাসে আসি, তবে সুমি মেয়েটা কেমন জানি হয়ে গেছে। প্রথম দিন আমার সাথে যেমন আচরণ করেছে তেমন একদম ছিল না। শুধু প্রথম দিন নয়, এরপরেও যেমনটা ছিল এখন আর এমনটা নাই। এখন দেখি একা একা থাকে, আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হয় কিছু বলতে চায় কিন্তু পারে না। সেটা বিশ্লেষণ করে আমার কি হবে। আমার এই অবস্থার জন্য সুমি দায়ী। কলেজ থেকে বের হয়ে সামনে যেতেই দেখি কেউ মুখের ওপর একটা কাগজ দেয়া, সেখানে বড় বড় করে লেখা আই এম সরে। কাগজটা একটু পরেই সরিয়ে ফেলল, দেখি সুমি মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই আবার সামনের দিকে যেতে নেই, তখন পিছনে থেকে সুমি ডেকে ওঠে, সুমি, একটু শুনবেন আমার কথাটা, প্লিজ। আমি, কি কথা বলুন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নাই। সুমি, আপনার বলতে হবে না, আমিই বলছি, আপনি শুনুন। আমি, যা বলার তাড়াতাড়ি বলুন। সুমি, সেদিন আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করেন। আমি, বিশ্বাস আর আপনাকে সম্ভব না। সুমি কেঁদে দিল, সত্যিই আমি মজা করে এমন করেছি। আমি ভেবেছি আপনার টাকা খরচ হবে তাই। আপনি যে আমার গায়ে তেলাপোকা ছেড়ে দিলেন, জানেন আমার তেলাপোকাতে ফোবিয়া আছে। আমি, তার আগের দিন সবার সামনে যে সিনিয়র হয়ে আমার সাথে নাটক করলেন সেটার কি? সুমি, সেটা তো আমি মজা করেছি। আমি, হ্যাঁ, তাহলে আমি তেলাপোকা দিয়ে মজাই করেছি। আমি তো আর জানতাম না তেলাপোকাতে আপনার ফোবিয়া আছে। সুমি, তেমন আমিও জানতাম না যে বাইকের ওগুলো ব্রেকের তার ছিল। প্লিজ মাফ করে দেন আমাকে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার কাঁধে কারো হাত পড়ে। আমি, নাসির তুই? নাসির, আমিও তো তোর চোখে অপরাধী হয়ে গেছি। সুমি যেমন অপরাধ করছে আমিও তার ভাগীদার ছিলাম। ও তো আমারই বোন, তাই তুই আমার সাথেও আর যোগাযোগ করিস না। আমি, চুপ। নাসির, আমি তো মাঝখানে থেকে ফেঁসে গেছি। প্রথমে সুমির মজাতেও আমি যুক্ত ছিলাম, তারপরে তুই যে সুমির সাথে মজা করলি সেটাও আমি যুক্ত ছিলাম, আবার শেষে তোর ব্রেকের যে তার কেটে দেয় সেটাতেও আমি একটু হলেও যুক্ত ছিলাম। তবে কি জানিস তোরা কি করবি, কি তোদের পরিকল্পনা, আমি তার কিছু জানতাম না রে। আমি, চুপ। নাসির, তুইও আমার ফোন ধরিস না। এই দিকে সুমি আমার বোন, সেও আমার সাথে ঠিকভাবে কথা বলে না। আমি, কেন উনি তোর সাথে কেন কথা বলে না? নাসির, এটা তো ওই জানে। আমি, চল ঘুরে আসি। নাসির, সত্যি? চোখ ছলছল করছে। আমি, চল, কার এনেছি। তারপর আমি ডান হাত দিয়ে নাসিরের কাঁধে হাত রেখে বেরিয়ে পড়ি। যাওয়ার সময় একবার সুমির দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদুক, বুঝেছি ও ইচ্ছে করে করেনি, তবে একটু ঘুরাই, তারপর ক্ষমা করে দিব। পরের দিন সকাল সকাল বাসায়, আজ নাসির আসছে। আমি, কিরে আজ এত সকালে বাসায় আসলি যে? নাসির, কেন আসতে পারি না? আমি, পারিস তো। নাসির, আজ কোথাও ঘুরতে যাই চল। আমি, কলেজ যাবি না? নাসির, না, নতুন নতুন কলেজ, কোনো সমস্যা হবে না। আমি, আচ্ছা ঠিক আছে চল। আমরা দুইজন মিলে চলে আসলাম চিকলি পার্কে। আসার পর নাসির, দোস্ত তুই সামনে ওখানে গিয়ে বস, আমি আসতেছি। আমি, কোথায় যাবি? নাসির, বাদাম কিনে নিয়ে আসছি, তুই বসো। আমি, আচ্ছা যা। আমি গিয়ে বসলাম। হঠাৎ আমার সামনে এসে কেউ দাঁড়ালো। হাতে একটা লাঠিও ছিল। সামনে তাকাতে দেখি সুমি, এক হাত কোমরে দিয়ে, এক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি, কি ব্যাপার আপনি? সুমি, রাখো তোর আপনি। আজ যদি আমার সাথে বন্ধুত্ব না করিস তোর আরেকটা হাত ভেঙে দিব। আমি, এসব কি হচ্ছে? সুমি, চুপ, একদম বেশি কথা বলবি না।
না হলে কিন্তু মুখে আঠা লাগিয়ে দিব। আমি গুন্ডি নাকি? মনে মনে। সুমি: হ্যাঁ আমি গুন্ডি। আমি: কি ব্যাপার আমার মনে মনে বলা কিভাবে শুনল? মনে মনে। সুমি: আমি ভূত, তাই শুনতে পাই। আমি: কি ব্যাপার আপনি আমার মনে বলা কিভাবে বলেন? সুমি: মনে বলা কথা এত জোরে বললে শুনতে তো পারবই। আর আমাকে আপনি বাদ দিই, এখন থেকে আমরা ফ্রেন্ড, আর তাও বেস্ট ফ্রেন্ড। আমি: আসছে। আমার ক্ষতি করছে, আমি আবার ওকে বেস্ট ফ্রেন্ড বানাবো? আমার খেয়ে দেয়ে কাজ নাই। সুমি: দেখ রিয়ান, আমাকে রাগাস না, বটগাছের পেতনি খেপলে খবর কিন্তু খারাপ হবে। আমি: বটগাছের পেতনি? নাসির: এই সেই ছোটবেলার বটগাছের পেতনি। আমি: মানে? নাসির: এটাই সেই ছোটবেলার সুমনা। আমি: সত্যি খুশি হয়? নাসির: রে সত্যি। আপনারা ভাবছেন তো কিসের বটগাছের পেতনি, আর কিসের ছোটবেলা? তাহলে আপনাদের নিয়ে যেতে আবার আমার ছোটবেলায়, চলুন ঘুরে আসা যাক। ফ্ল্যাশব্যাক: তখন আমার বয়স ছিল 10 বছর, দুরন্ত আর চঞ্চল আর বন্ধুসুলভ প্রকৃতির। আপনাদের আগেই বলেছি নাসিরের বাসা আমার বাসা অল্প দূরে, তাই আমাদের ছোটবেলা থেকেই বেশ ভালো বন্ধুত্ব, গলায় গলায় মিল দুজনের। সারাদিন দুজন একসাথে কাটাতাম, শুধু খাবার আর ঘুমানো বাদে। নাসিরের বাসায় তখন সুমনা আছে, আমরা তখন 5 বৃত্তি পরীক্ষা দিয়ে হই হই রৈরি করে বেড়াই। তখন এই নাসিরের খালাতো বোন, মানে সুমনা, ওর বৃত্তি পরীক্ষা দিয়ে চলে আসে আমাদের এখানে। তখন তো আর আমরা এতষ্ট বুঝিনি, সবাই একসাথে মজা করতাম, তবে আমার সাথে সুমনার ঝগড়া লেগেই থাকতো। ওকে আমি বটগাছের পেতনি বলেই ডাকছি, আর ও আমাকে হুতুম প্যাঁচা বলে ডাকতো। তারপর ওই চলে যায়, আর তেমন আসেনি, যখন বা এসেছে আমি বাসায় থাকতাম না। তারপর সময়ের সাথে সাথে পড়াশোনার চাপে সুমনার কথা আর মনে পড়তো না। এই হলো ছোটবেলার ঘটনা। আমি: বটগাছের পেতনি তুই? সুমি: আমি হুতুম প্যাঁচা। আমি: আগে বলিসনি কেন? সুমি: তুই একটা বার বলার সুযোগ দিয়েছিস। আমি: সরি। সুমি: তোদের জন্য রংপুরে এখানে আসছি। আর তুই? আমি: ঠিক আছে সরি রে। সুমি: আমিও সরি, আমারও ঠিক হয়নি বাইক নিয়ে মজা করার। যদি তোর কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারতাম না কখনো। কেঁদে: আমি: হইছে আর কাঁদতে হবে না, বেঁচে আছি তো মরিনি। সুমি: চুপ, একদম মরার কথা বলবি? আমি: হা হা হা। হেসে। সুমি: একদম হাসবি না, হুতুম প্যাঁচা কোথাকার। আমি: তুই তো বটগাছের পেতনি। সুমি: খবরদার পেতনি বলবি না, আমি মোটেও পেতনির মতো দেখতে না। অভিমান করে। আমি: বলে আমার কিউট বটগাছের পেতনিটা রে, হা হা হা। সুমি: আবার? তোরে তো আজ বলে আমার পিছন পিছন দৌড় লাগালো, আমি আর কম কিসে দৌড় লাগালাম। তারপর নাসির বলে উঠল: নাসির, এবার তোরা থামো, রিয়ান পড়ে গিয়ে আবার হাতে লাগাস না। তখনই দেখলাম সুমি দাঁড়িয়ে গেল। আমি: সুমনা হাঁফিয়ে গেলি? ছোটবেলা তো ছাড় দিতি না। তখনই পিঠে সুমনা আস্তে একটা চাপড় দিল। সুমি: আজও ছাড় দেইনি। তারপর আমি, সুমি আর নাসির কিছুক্ষণ বসে আড্ডা দেই। আমাদের আড্ডার মূল কেন্দ্র ছিল সুমি। ওর থেকে আমরা শুনি কিভাবে ও নীলফামারী থেকে রংপুরে আসলো। আসলে মেয়েটা আমাদের ফ্রেন্ডশিপের কথা মনে করে আসছে। যাই হোক, আপনাদের সুমি সম্পর্কে বলা হয়নি। সুমি দেখতে খুব ফর্সা না হলেও ভালোই ফর্সা, চোখ দুটাই যেন আল্লাহ দুহাত ঢেলে মায়া ঢেলে দিছে। হাইটে আমার কাঁধ বরাবর ওর মাথা আসে। সব দিক দিয়ে বলতে পারি সুমি অনেকটা সুন্দর। এই আমার সুমির প্রেমে পড়বেন না কেউ আবার। 2 মাস পর। আমি এখন সম্পূর্ণ সুস্থ, পড়াশোনা সহ আমার 3 জনের ঘুরে বেড়ানো সব সহ বেশ ভালো দিন কাটছিল আমাদের। তবে অনেক সময় নাসিরকে এখন আর পাওয়া যায় না, কারণ হাবলা হলেও একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। তারপরও যখন সময় পায় আমাদের কাছে ছুটে আসে। তখন আমরা আবার ওর পিছনে লাগি, যেমন সেদিন। আমি আর সুমি ক্যান্টিনে বসে গল্প করছিলাম, তখনই আমাদের সামনে নাসির এসে দাঁড়ায়। আমি: কিরে প্রেমিক মানুষ, কি খবর?
সুমি, বাপরে এটা কে এসেছে? নাসির, কত কষ্টে তোদের কাছে আসলাম আর তোরা আমাকে এভাবে বলছিস। সুমি, তো আসছিস কেন? যা তোর গার্লফ্রেন্ডের ওড়না ধরে ঘুরে বেড়া। আমি, আরে ওড়না কেন? তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়া। সুমি, রিয়ান একদম ঠিক বলছে, অনেকদিন ধরে একটা বিয়া খাওয়া হয় না, বিয়েটা করে। আমি, হ্যাঁ দোস্ত ভালো হবে কিন্তু বিষয়টা। নাসির, তোরা চুপ করবি নাকি আমি চলে যাব? আমি, আরে রাগ করতেছোস কেন? তোর লগে মজা করতে পারুম না। নাসির, মজা কর কিন্তু এরকম করে বলিস না। সুমি, যাই হোক আমার একটা প্ল্যান করেছি। নাসির, কি প্ল্যান বল? সুমি, তেমন কিছু না, তোর আর রিঙ্কির বিয়ে দেব। রিঙ্কি হলো নাসিরের গার্লফ্রেন্ড। আমি, হা হা হা। নাসির, আবার মজা। ধুর। আমি, আরে নাসির রাগ করিস কেন ভাই? নাসির, না রাগ করব না। সুমি, আচ্ছা যাই হোক কালকে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসিস। নাসির, কেন? সুমি, একটা রেস্টুরেন্টে খাইতে যাই চল, অনেকদিন ধরে যাওয়া হয় না। আমি, যাবি কোথায়? সুমি, সেটা পরে ভাববো এখন চল ক্লাসে যাই। নাসির, বলে রাখিস তোর গার্লফ্রেন্ডকে। এভাবে আমাদের অনেক সুন্দর সময় কাটতে থাকে, নাসিরের সাথে মজা, হালকা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, পড়াশোনা। তো পরের দিনে আমি, সুমি, নাসির, রিঙ্কি সবাই একটু রেস্টুরেন্টে গেলাম। সেখানে যে অনেক মজায় হাসি ঠাট্টা করে বাসায় আসি। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। আমার মনে পড়ল কাল তো সুমির জন্মদিন। ওকে একটা সারপ্রাইজ দিতেই হবে, এখনো 30 মিনিট হাতে সময় আছে, কিছু করতে হবে। তাই চট জলদি নাসিরকে ফোন করলাম, মোমবাতি নিয়ে আসতে বললাম। নাসিরকে নিয়ে আর সাথে মোমবাতি নিয়ে চলে গেলাম সোজা সুমির মেসের সামনে। জানি এত রাতে ও মেস থেকে এত রাতে নিচে আসতে পারবে না, তাই ওকে কল দিলাম। একবার রিং হতে ফোন ধরল। আমি, কিরে ফোন হাতে নিয়ে বসে ছিলি নাকি? সুমি, গান শুনছিলাম, এত রাতে ফোন দিলি যে? আমি, তোর রুম তো উপরের তলায় তাই না? সুমি, হ্যাঁ উপরে তো। কেন কি হইছে? আমি, তুই উপরের বারান্দায় আয় তো। সুমি, কেন? আমি, আরে আগে তো আয়। সুমি, আচ্ছা ঠিক আছে আসতেছি। আমি, শোন কলটা কাটিস না। সুমি, কেন? আমি, সবকিছুর কেন খুঁজিস কেন? সুমি, আচ্ছা ঠিক আছে আসতেছি। ততক্ষণে আমি আর নাসির মিলে মোমবাতি দিয়ে হ্যাপি বার্থডে লিখে ফেলেছি। মোমবাতিগুলো আর কি হ্যাপি বার্থডে শেপে সাজিয়েছি, আগুনও লাগিয়ে দিয়েছি। দেখলাম উপরের একটা দরজা খুলে সুমি বাইরে আসলো। সুমি, কিরে কোথায় কি? আমি তো আসছি বারান্দায়। আমি, নিচে থাকা। আমি আর নাসির একসাথে হাত ঝাঁকাই। আমি, হ্যাপি বার্থডে বটগাছের পেতনি। সুমি, তুই মনে রাখছোস আমার জন্মদিনের কথা? আমি, রাখতেই পারি। সুমি, থ্যাংক ইউ রে। আমি ভাবতেও পারিনি কেউ আমাকে এভাবে উইশ করবে। আমি, অসব ছাড়, কালকে ট্রিট দিবি, এটা হচ্ছে মেইন কথা। সুমি, আচ্ছা ঠিক আছে দিব। পরের দিন। সুমি, আমি আর নাসির সোজা চলে গেলাম রেস্টুরেন্টে। আজ উদ্দেশ্য একটাই, সুমির টাকা শেষ করা। হা হা হা, তবে যে কিপটা ও যে কি কি খাওয়ায় এটাই হচ্ছে কথা। নাসির, কিরে কি খাওয়াবি তোর জন্মদিন উপলক্ষে? সুমি, আমাদের সবারই তো পছন্দ কফি তাই না? আমি আর নাসির, হ্যাঁ। সুমি, তাহলে আমি 3 কাপ কফির অর্ডার করি, কি বলিস? আমি আর নাসির বড় বড় চোখ করে সুমির দিকে তাকিয়ে আছি। সুমি, কিরে আমার দিকে এরকম করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন দুজন? নাসির, শুধু কফি খাওয়াবি? সুমি, হ্যাঁ, যেহেতু আমাদের তিনজনেরই কফি পছন্দ সেহেতু সেটাই ভালো হবে না? আমি, কিপটা কোথাকার। সুমি, কিপটা না মিতব্যয়ী। হি হি হি। আমি, ভালো কিছু অর্ডার কর, তোর টাকা দিতে হবে না। আমি দিব। সুমি, ও তুই টাকা দিবি? নাসির, যা খেতে মন চায় তাই অর্ডার কর। আমি এবার তাকিয়ে থাকলাম সুমির দিকে। সুমি, তুই তো বললি তুই টাকা দিবি। আবার এভাবে তাকিয়ে আছিস কেন? আমি, এমনি ভাবছি। তারপর সেদিনের মতো খেয়ে বাসায় চলে আসি।
3 মাস পর নাসিরকে পাওয়া এখন অনেকটাই মুশকিল, ও বেশিরভাগ সময় রিঙ্কিকে নিয়ে ব্যস্ত। আসলে বন্ধুদের মধ্যে কারো জীবনে কেউ যদি চলে আসে তখন আর আগের মতো সঙ্গী হিসেবে পাওয়া যায় না। এদিকে কয়েকদিন হলো সুমির সাথে থাকতে থাকতে আমার একটা অদ্ভুত মায়া কাজ করে। ও যখন আমার কাছাকাছি থাকে সেই সময়টা অনেক বেশি ভালো লাগে, আর যে সময়টাতে থাকে না তখন খুব বেশি মিস করি। সেটা কি আদৌ বন্ধুত্ব থেকে নাকি ওকে ভালোবেসে ফেলছি আমি বুঝতে পারি না। এই বিষয়ে আমার নাসিরের হেল্প প্রয়োজন। ফোনটা বের করে নাসিরকে একটা কল দেই, আর ওকে দেখা করতে বলি আমার সাথে। নাসির বলল বিকালে দেখা করবে, আমার বাসায় আসতে চাইল। সেদিন আমি আর নাসির বিকেল বেলা দেখা করি। নাসির আর কি আমার বাসায় আসে। আমি, নাসির তোকে কিছু কথা শেয়ার করার জন্য আজ ডেকেছি। নাসির, কি কথা বল। আমি, আসলে নাসির তোকে আজ কিছু বলবো বলে ডেকেছি। নাসির, সেটা তো কলেই বললি, এখন বলে ফেল কি বলবি। আমি, আমি সুমিকে খুব মিস করি রে। নাসির, ফ্রেন্ড হয়, মিস করতেই পারিস। আমি, আরে শোন আগে পুরা কথাটা, তারপর বল। নাসির, তুই তো এটা বলে থেমে গেলি। আমি, ঠিক আছে শোন তাহলে। নাসির, বলে ফেল। আমি, সুমির সাথে কাটানো প্রতিটা সময় আমার অদ্ভুত ভালো লাগা কাজ করে। ও যে সময়টা আমার পাশে থাকে মনে মনে বলি সময়টা এখানেই যেন চিরকালের জন্য থমকে যায়, আর আমি সেই সময় দু চোখ ভরে সুমিকে দেখব। ওর উপর আমার এক অদ্ভুত মায়া কাজ করে। ওর চোখের দিকে একবার তাকালে বারবার ইচ্ছে করে তাকিয়ে দেখি। নাসির, অরে কবে থেকে এমন। আমি, অনেকদিনই হলো, তবে ওকে বলতেও পারছি না। আর আমি তো জানি বা ওকে ভালোবাসি কিনা। নাসির, তোর কথা শুনে যতটা বুঝতে পারছি তুই সুমিকে ভালোবাসিস। আমি, না মনে হয় না ভালোবাসি, আর ভালোবাসার অনুভূতি কেমন তাও আমার জানা নাই। নাসির, আমি তো বলছি তুই ভালোবাসিস, ওকে বলে দে। আমি, না, কি বলিস তুই। নাসির, পরে যদি আমার সাথে কথা না বলে তখন আমি কিভাবে থাকব। নাসির, এমন কিছুই হবে না, একটা বার বুঝিয়ে বল। আমি, মনে কি সুমি বুঝবে। আমি, আরে সেটা না হয় বুঝতে পেরেছি, তবে আমি তো এটাও জানি না ওকে ভালোবাসি কিনা। নাসির, আমি তো বলেই দিলাম তুই সুমিকে ভালোবাসিস। আমি, আমি বলতে পারবো না। নাসির, কেন। আমি, জানি না। সেদিনের মতো কথা বলে নাসির চলে যায়। তখন আমি সুমিকে ফোন করি। সুমি, আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম আসসালাম, কি করিস। সুমি, এই তো শুয়ে। তুই। আমি, আমিও, বের হবি। সুমি, কোথাও যাবি। আমি, না এমনি ঘুরতে যেতাম, ভালো লাগছে না। সুমি, ঠিক আছে তুই বের হয়ে আমাকে জানা। আমি, আচ্ছা। এভাবে ওই দিন ঘুরতে যাই দুজনে। ঘোরা শেষ হলে যে যার মতো বাসায় আসি। এভাবে দিন দিন জন ওর উপর আমি ফুটবল হয়ে যাচ্ছিলাম। 2 মাস পর নীল রঙের পাঞ্জাবি, একটা ব্লু পেন্ট পরে একটু পারফিউম লাগিয়ে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে রওনা হয়েছি, উদ্দেশ্য আজ সুমিকে আমার মনের কথাটা বলবো। তাই একটা গোলাপ ফুল সাথে নিয়েছি আর সুমিকেও আসতে বলেছি। অবশেষে গিয়ে পৌঁছাই আমার প্রিয় মানুষটার সামনে, যাকে এতদিন হলো ভালোবাসি কিন্তু ভয় বলতে পারিনি, আজও পারতাম না যদি নাসির আমার মনে সাহস না দিত। সুমি, কি রে নায়ক, আজ এত সেজেগুজে কি ব্যাপার। আমি, সুমি তোকে আজ কিছু কথা বলবো। সুমি, বল কি কথা। আমি, তুই আমার ক্লোজ একজন মানুষ, তোকে সবকিছু বলে আমি মনে একটা আলাদা প্রশান্তি পাই। তুই যখন আমার কাছাকাছি থাকিস তখন জানিস আল্লাহকে বলি সময়টাকে যেন থমকে দাঁড় করিয়ে দেয়, যেন আমি তোকে আরো কাছে থেকে দেখতে পারি। সেই কবে থেকেই এই অদ্ভুত অনুভূতিগুলো আমার মনের ভেতর খেলা করছে, সেই অনেক আগেই থেকে তোকে আমার মন দিয়ে বসে আছি রে। ভালোবাসি তোকে, তুই কি আমাকে সারা জীবন তোকে ভালোবেসে আগলে রাখার অধিকারটুকু দিবি। ঠাসঠস ঠাসঠস ঠাসঠস। সুমি, বেয়াদব কোথাকার, তোকে আমি আমার ভালো একটা বন্ধু মনে করছি আর তুই আমাকেই কিনা। ছি, তুই যে এত নীচ প্রকৃতির তা আমি ভাবিনি।
আজ থেকে তুই কখনো আমার সামনে আসবি না। তোকে যদি আমার সামনে দেখি একদম কবর খুঁড়ে রেখে দেব বলে দিলা। বলেই আর দাঁড়ালো না, আমার সামনে চলে গেল। হাতে থাকা সুমির জন্য লাল গোলাপ পড়ে গেল। আমি কেন নিজেকে সামলাতে পারলেও নিজের চোখের পানিকে সামলাতে পারিনি। যাকে এতদিন ধরে ভালোবাসি সে আমায় বন্ধুর চোখেই দেখেছে। আর এখন তো আমাকে ওর সামনে যেতেও নিষেধ করলো। কিভাবে থাকবো ওকে ছাড়া আমি? ওকে না দেখেই তো আমি থাকতে পারি না। আমি এটা কি করে ফেললাম? আমি সারা জীবনের জন্য সুমিকে হারিয়ে ফেললাম। ঠিক আছে, আমিও সুমির সামনে আসবো না। বাসায় এসে অনেকটা ডিপ্রেশনে চলে যাই, পড়াশুনায় লাটে ওঠে। কারো সাথেই তেমন কথা বলি না। প্রয়োজনের বেশি একটা কথাও বলি না কারো সাথে। বাড়িতে আব্বু আম্মু বোন জিজ্ঞেস করে তবে বলতে পারি না। নাসিরও অনেকবার জিজ্ঞেস করছে তবে আমি বলিনি। ওই দিন পর থেকে সুমিও তেমন কলজ আসে না। আর আসলেও দেখা হলেও কথা বলে না। তবে এখনো সেই অদ্ভুত মায়াবী চোখে তাকিয়ে থাকে। আমিও দেখা যদি হয়ে যায় ওর দিকে না তাকিয়ে ঘুরে চলে আসি। আসলে পৃথিবীটা তো গোল, কেউ কাউকে না দেখতে চাইলেও দেখা হয়ে যায়, তেমনি সুমির আমাকে দেখতে ইচ্ছে না করলেও দেখা হয়ে যায়। যাই হোক, আজ আমার ছোটবেলার ক্রাশ আসছে। আপনারা আবার কিছু ভাববেন না, ইনি আমার ক্রাশ হলেও আমার 1 বছরের সিনিয়র খালাতো বোন। আপু যদি বড় না হতো আমি তো আপুর সাথেই লাইন মারতাম। আপুর নাম হলো রিমি। আপু আমার অনেক ক্লোজ ছিল আর ভাইয়ের থেকে বন্ধুর চোখেই বেশি দেখতো। আমার সাথে এমন করে ঘুরবে ফিরবে দেখে মনে হবে নিশ্চিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওর আসার একটাই কারণ, আমার সাথে সুমির যে ঝামেলা চলছে আর আমি যে ডিপ্রেশনে আছি সেটা বুঝতে পারছে। আপনারা ভাববেন না ও আবার আমায় ভালোবাসে, ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। তবে যার সাথে বিয়ে ঠিক হইছে সে মেডিকেলে পড়তেছে, এখনো 2 বছর সময় লাগবে, তাই আর কি এখন বিয়ে করতে পারছে না। তবে বিয়ের কথা ফাইনাল হয়ে আছে আর আমার বোন রিমিও চুটিয়ে প্রেম করে। সে যাই হোক, এখন আসল ঘটনায় আসি। রিমি, রিয়ান শোন, এটা নিয়ে ভেবে থেকে নিজে ডিপ্রেশনে থাকছিস, এতে ক্ষতিটা কার হচ্ছে বলতো? ওই মেয়ে সুমি না কি নাম, সে যদি তোরে ভালোবাসতো তোকে এত কষ্ট দিত না, আর দিলেও এত দিনে এসে ঠিকই ক্ষমা চেয়ে তোকে আপন করে নিত। আমি হুম। রিমি, কি হুম? চেহারার কি হাল করেছি সেটা? আর এসব কি? সিগারেট কেন তোর বিছানায়? আমি এমনি আনছিলাম। রিমি, মাইর চিন্স কারে বলে? আমি বলবো সবাইকে তুই নেশা করছিস। আমি না, বলিস না। রিমি গোমরা মুখ, সিগারেটের প্যাকেট জানলা দিয়ে ফিকে মারল। আর যেন না দেখি বলে দিলাম। আমি হুম। রিমি, এত চুপচাপ হয়ে গেলি কেন রে? তোকে এমন দেখতে একদমই ভালো লাগে না। আমি একটা কথা রাখবি? রিমি, কি বল? আমি তুই আমার হয়ে সুমির সাথে কথা বলবি? রিমি, কখনোই না। আমি প্লিজ একটাবার বল না। রিমি, শোন রিয়ান, কথা তখন বলা যায় যখন তোর সাথে কথা বলাটা চালিয়ে যেত বা ও তোকে মনে মনে পছন্দ করত। কিন্তু তোর কাছে যেমনটা শুনেছি আমার মনে হয় না ও তোকে ভালোবাসে। আমি তাহলে? রিমি, একটা উপায় আছে শুধু। আমি কি উপায় বল? তারপর রিমি আপু আমাকে তার প্ল্যান নিয়ে বলল। তবে আমার মনে হলো না কোনো লাভ হবে এতে। কারণ সুমি আমার সাথে দেখা হলেও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। পরের দিন রিমি আপুর কথা মতো আমি সুন্দর করে আজ একদম ফিট বাবু হয়ে বের হলাম। কিছু সময়ের মাঝেই রিমি আপুও চলে আসলো। এই প্ল্যানটা কি করবে না কি করবে না এটাই ভাবার বিষয়। যদি প্ল্যান না কাজ করে রিমি আপু কোনোভাবেই আর সুমিকে বোঝাবে না আমার বিষয়ে। এই কারণে আমিও চাই প্ল্যানটা যেন কাজ করে। কারণ আমারও তো কষ্ট হয় সুমির সাথে কথা না বলে থাকতে। ওর কথা খুব বেশি মনে পড়ে। যেখানে কলেজে গিয়ে ওর সাথে এখানে ওখানে ঘুরে বেড়াতাম এখন সেখানে একা ঘুরতে হয়। সুমিকেও দেখি অনেক দেরি করে কলেজ আসে, এমন সময় আসে তার 34 মিনিট পর ক্লাসের সময় হয়ে যায়, আবার অনেক সময় তো ক্লাসে সবাই বসার পর ঢোকে। অবশেষে রিমি আপুকে নিয়ে কলেজের পাশে যে ক্যাফেটা আছে ওখানে গিয়ে বসি, কারণ আমি জানি প্রতিদিন সুমির কফি না খেয়ে কলেজে আসলে হয় না আর ওই ক্যাফের কফিটাই খায়।
আমি আর রিমি 2 কাপ কফির অর্ডার করি। হঠাৎ বুকের হার্টবিট ডাবল হয়ে গেল, বাইরে থেকেই যেন শুনতে পাচ্ছি সেই আওয়াজ, কি হতে চলেছে। দরজার তাকাতেই দেখি সেই মায়াভরা দুচোখ, সেই সরু নাক, সেই এলোকেশি চুল। সেই মায়াভরা চোখগুলা আমার দিকেই হয়তো তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না, তবে পরক্ষণের সেই চোখে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আপনারা ঠিকই ধরেছেন, সুমি এসেছে, তবে ওর হঠাৎ কি যে হলে বুঝলাম না। কিছু না বলে একবার আর রিমি আপুর দিকে তাকিয়ে আমাদের পাশের টেবিলে বসে আমি রিমি আপুকে চোখের ইশারায় বুঝিয়ে দেই যে এটাই সুমি, আমার ভালোবাসার মানুষ। রিমি আপু হালকা মুচকি হেসে বলতে লাগলো, রিমি জান, তোমাকে ছাড়া থাকতে আর ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি পড়াশোনাটা শেষ করে বিয়েটা করে নাও না আমায়। বুঝে ফেলি রিমি আপু নিজের প্ল্যান মতো কাজ শুরু করে দিচ্ছে, এখন আমাকেও লেগে যেতে হবে। আমি জান, আর মাত্র 3 বছর, তারপরেই বিয়ে করে নিব। তোমাকে ছাড়া তো আমারও ভালো লাগে না, বুকের মাঝে শূন্যতা বোধ করি। অনেক ভালোবাসি যে তোমাকে। হঠাৎ সুমি আমার সামনে এসে আমার কলার ধরে উঠে দাঁড় করাই। ঠাসঠস ঠাসঠস। সুমি, তোরে এত বড় সাহস কে দেয়? সেদিন আমাকে প্রপোজ করে, আজ আরেকজনের সাথে বিয়ের প্ল্যান করছিস। তোকে ইচ্ছে করে একটু ঘুরাইছি, আমিও তোকে পছন্দ করতাম, আজকের পর থেকে শুধু ঘৃণাই করব তোকে, আমার সামনে আর আসবি না কোনোদিন। লুচ্ছার বাচ্চা আর বেশরম, যা আমার সামনে থেকে চলে যা। আমি আর কথা না চলে যাই, আমি যাওয়ার পর রিমি, এই যে আপু ওকে মারলে কেন? সুমি, 100 বার মারব। তাতে তোমার কি? রিমি, আমার ভাইকে তুমি মারবা, আর আমি কিছু বলবো না। সুমি, ভাই মানে? রিমি, ভাই, ও তোমাকে পাগলের ভালোবাসে। তোমাকে জেলাসি ফিল করাতেই আজ আমি আসছিলাম আর দেখলাম তুমি ওকে ভালোবাসো কিনা। সুমি, মুখে হাত দিয়ে, এটা আমি কি করলাম? রিমি, ওকে আমি বলছি এরকম বলতে, ও তোমায় অনেক ভালোবাসে। আমি সবটা শুনেছি তোমাদের কথা, তুমি জানো তোমার সাথে ঝামেলা হওয়ার পর থেকে রিয়ান কতটা বদলে গেছে। ও কারো সাথে কথাও ঠিকভাবে বলে না আর পড়াশোনাও ঠিকভাবে করছে না। এরকম করে চলতে থাকলে রিয়ানের লাইফটা শেষ হয়ে যাবে। সুমি, আপু প্লিজ করেন, আমিও রিয়ানকে ভালোবাসি, তবে বলতে পারিনি। রিমি, সেটা তোমার কাজেই বুঝতে পেরেছি, আচ্ছা আমি দেখছি কি করা যায়। অন্যদিকে বাড়িতে এসে রুমের দরজা লাগিয়ে সাউন্ড সিস্টেমে গান লাগিয়ে মৃদু চিৎকার দিয়ে কাঁদলাম, আর সহ্য করতে পারছিলাম না। সুমির প্রতিটা কথা আমার কানে বারবার বাজতে থাকে। আমি কি ভালোবেসে শুধু কষ্টই পেলাম, ও কেন বারবার আমাকে এত ভুল বোঝে? সুমি আমাকে ঘৃণা করবে, যাকে ভালোবাসছি তার থেকে ভালোবাসার পরিবর্তে কি শুধু ঘৃণাটাই পাবো? রিমি, রিয়ান দরজাটা খোল। দরজায় ধাক্কা দিয়ে আমি গোমরা মুখ, চুপ। রিমি, রিয়ান দরজা খোল, গুরুত্বপূর্ণ কথা আছে। আমি, কি কথা বল, দরজাটা খুলে। রিমি, সুমিও তোকে ভালোবাসে। আমি, কি সত্যি? খুশি হয়? রিমি, সত্যি। আমি, আমার মন রাখতে বলছিস না তো? রিমি, না রে সত্যি, যা এখন যে দুজন চুটিয়ে প্রেম কর। আমি, কখনোই না, আমাকে কষ্ট দিছে না। ওকে আগে তার মজা বুঝাবো তারপর। রিমি, এটা করা ঠিক হবে না রিয়ান, মজা দেখাতে যে নিজের ভালোবাসাকে হারাস না। আমি, তেমন কিছু করব না, দেখতে থাক কি করি। একটু ফ্রেশ হয়ে নিচে আসি, আমার সাথে রিমো আসে, যাক ভালো সময় এসেছি, আব্বু আম্মু আছে আমার সাথে, রাইসা তো আছেই। আমি, আব্বু আমার কিছু কথা আছে তোমার সঙ্গে। আব্বু, কি কথা বল। আমি, আমি তোমার অফিসে জব করব। আব্বু, বাহ, এটা তো অনেক ভালো কথা, আমি সেই কবে থেকে তোমাকে বলতেছি আমার অফিসে বসতে। তুমি তো বসো না। রিমি, আম্মু আর রাইসা যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে, যে ছেলে এতদিন অফিসে যাইতে চাইতো না, ঠিকমতো যে কয়দিন কারো সাথে কথাও বলেনি, সে এখন হঠাৎ করে এসে বলছে চাকরি করবে। রাইসা, ভাইয়া কি ব্যাপার বলতো?
তুই হঠাৎ করে আব্বুর অফিসে বসতে যাচ্ছিস, ব্যাপারটা কি? আম্মু, রিয়ান বাবা তোর শরীর ঠিক আছে? আমি আমি একদমই ঠিক আছি। আর তোমরা আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন? মনে হয় কোন এলিয়েন দেখছো? আম্মু, না, আগের রিয়ানের সাথে এই রিয়ানের কোনো মিল পাচ্ছি না। রাইসা, ভাইয়া কোন ব্যাপার ট্যাপার আছে নাকি? আমি আমি আগের রিয়ানই আছে। আর রাইসা সব সময় বড়দের কথার মধ্যে আসবি না। রাইসা, মুখ ভেঙচিয়ে, আব্বু, তাহলে তুমি কবে থেকে অফিসে আসতে চাচ্ছ? আমি আজ থেকে যাব, চলো। রিমি আমার পিঠে একটা খোঁচা দিল, আস্তে আস্তে বলল, রিমি, রিয়ান তুই কি করতে চাচ্ছিস? আমি চুপচাপ দেখে যা কি করি। তবে যা করছি ভালোবাসার জন্য করছি, এটাই জেনে রাখো। মনের মধ্যে সবটা গুছিয়ে নিয়েছি, কিভাবে কি করতে হবে। খেয়ে দিয়ে উপরে আসি, রেডি হতে দেখি 15 মিস কল হয়ে আছে। মেরি জান, যতই কল দাও এখন কোনোভাবেই তোমায় ধরা দিব না। তুমি আমায় ভালোবাসো এটা জেনে গেছি, আপাতত আর কিছুর প্রয়োজন নাই। আগে সামনের বাধাগুলো পেরোই, তারপর তোমার কাছে যাব, তারপর না হয় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো তোমায়। শুধু অপেক্ষা করো আমার কলিজা। আর এটাও বোঝ আমার কতটা কষ্ট হইছে। তারপর ফুল ব্লু স্যুট পরে চলে গেলাম আব্বুর অফিসে। আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আব্বু, রিয়ান এটা তোমার রুম। আমি আব্বু, এত বড় দায়িত্ব দিলে আমি সামলাতে পারবো তো? আব্বু, আমি আর কতদিন? এরপর তো তোমাকেই অফিসের দায়িত্ব নিতে হবে। আর আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কয়েকদিন থাকো, এমনি বুঝতে পারবে। আমি আব্বু, একটা কথা বলার ছিল। আব্বু, কি কথা বল? আমি রাতে বাসায় বলবো। ওই দিনের মতো অফিস শেষ করে বাসায় চলে আসি। বাসায় যেতেই আমি পুরা অবাক হয়ে যাই। এটা কি দেখছি আমি? আমি চোখে ভুল দেখছি না তো? নিজেই নিজের হাতে এটা চিমটি কাটি। আবু, না, সত্যি তো দেখছি। কারণ আমাদের ড্রয়িং রুমে দেখছি সুমিকে, সাথে নাসির, আর সাথে একজন আঙ্কেল আর আন্টিকে দেখছি। এরা তো নাসিরের আব্বু আম্মু না, কারণ তাদের খুব ভালোভাবেই চিনি। তাহলে এনারা কারা? আমার চোখ সুমির দিকে পড়তেই একটা চোখ টিপ মারে। কি হলো এটা? আম্মুর আমার দিকে এগিয়ে আসে। আম্মু, রিয়ান এসেছিস বাবা? যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে আয় তো। রিমি আপু আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। কি হচ্ছে এসব? নাসির আমার কাছে এসে, নাসির, চলেন দুলাভাই, উপরে যাওয়া যাক। আমি, মানে? নাসির, মানে আগে উপরে চল, তারপর তোকে বুঝাচ্ছি। তারপর আমি নাসিরকে নিয়ে উপরে চলে আসি। নাসির, তাহলে দোস্ত অবশেষে নিজের ভালোবাসাকে পেয়ে যাচ্ছিস? আমি ওইটাই জানতে চাইছি, কিভাবে কি হলো। রিমি, সেটা আমি বলছি শোন। আমি, বল। রিমি, তুই চলে আসার পর সুমির সাথে কথা হয়, তখন ও বলে প্রেম না, একেবারে বিয়ে করবে, তারপর প্রেম। আমি, কিন্তু ও যে আমাকে কষ্ট দিয়েছে তার। সুমি, শুধুই কি তোকে কষ্ট দিয়েছি? আমি কষ্ট পাইনি। মানে তোর এটাই মনে হয় যে আমি তোকে কষ্ট দিয়ে ভালো আছি, তাই তো? আমি, না। সুমি, তাহলে এমন করে কেন বললি? আমি এমনি বলছিলাম। সুমি, রিয়ান, খুব ভালোবাসি তোকে। আমার একদম কাছে এসে দাঁড়ালো। আমি, আমিও রে। রিমি, আমরা সবাই আছি এখানে, জোরে হাসি দিয়ে। সুমি অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আমি একটু দূরে সরে বিছানায় বসতেই নাসির বলল, নাসির, তুই রেডি হয়ে নিচে আয়, সুমির আব্বু আম্মু অপেক্ষা করছে। আমি, কেন? রিমি, তোদের বিয়ে নিয়ে কথা হয়েছে বুঝলি। আমি, আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি আসছি। সবাই চলে গেলে আমি ফ্রেশ হয়ে নিচে আসি, তারপর আমাদের বিয়ের কথা ঠিক হয়ে যায়। যেহেতু আমি আব্বুর কোম্পানিতে জয়েন করছি আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো, তাই তারা রাজি হয়েছে। 10 দিন পর ছাদে দাঁড়িয়ে আছি একা, ভাবতেও অবাক লাগছে যাকে আপন ভাবে পাবো কিনা সেটাই শিউর ছিলাম, তার সাথে আজ বিয়ের মতো অটুট বন্ধনে আবদ্ধ হলাম। ভালোবাসা কি এভাবে পূর্ণতা পায়? একটু একটু লজ্জাও করছে, এতদিন যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে আজ থেকে আমার অর্ধাঙ্গিনী। সে আমার সাথে একই রুমে থাকবে।
কেমন হবে আমাদের আগামীর পথ চলা তা আমার জানা নেই। হঠাৎ পিছন থেকে, রাইসা, ভাইয়া রুমে যা, ভাবি অপেক্ষা করছে। কয়টা বাজে দেখছিস? আমি, কয়টা বাজে? রাইসা, 12টা বাজতেছে। আমি, ঠিক আছে যা। নিজের ঘরে ঢুকতেই কেমন জানি ভয় করছে, মনে অনেকটা সাহস জুগিয়ে ভিতরে ঢুকি। আমায় দেখে সুমি আমার কাছে এসে পা ধরে সালাম করে আবার গিয়ে বিছানায় বসল। আমি, সুমি, সুমি, বল। আমি, তুমি করে বলো, আমি তো তোমার স্বামী। সুমি, না আমি তো তুই করেই বলবো, হিহিহি। আমি, না তুমি করে বলতে হবে। সুমি, কখনোই না। আমি, না তুমি করে বলবো। সুমি, আমি তুই করেই বলবো, তুই তুই তুই। আমি, তাহলে আমিও তুই করে বলবো। সুমি, বল আমার তো সমস্যা নাই। আমি, ওকে সবার সামনে গেলে তখন কি করবি? হা হা হা। সুমি, তখন তো তোকেও বলতে হবে, হিহিহি। আমি, চল এখন বাকি কাজটা করি। সুমি, কি কাজ? আমি, অবাক চোখে তাকালাম। সুমি, ছাদে নিয়ে চল না, দুইজন একসাথে চাঁদ দেখি গিয়ে। আমি, এত রাতে ছাদে যাবি? সুমি, চল না। আমি আর সুমি ছাদে যাওয়ার রুম থেকে বের হলাম, তখন সুমি হঠাৎ পড়ে যায়। সুমি, আউ, পায়ে লাগলো। আমি, কিরে পড়ে গেলি কিভাবে? সুমি, জানি না হঠাৎই পড়ে গেলাম। আমি, তাহলে চল রুমে যাই আর উপরে যেতে হবে না। সুমি, না প্লিজ ছাদে যাব চল। আমি, এই অবস্থায় কিভাবে যাবি? সুমি, কেন তুই কোলে করে নিয়ে যাবি? আমি, হাতিকে কোলে নিলে তো আমার কোমর ভেঙে যাবে। সুমি, তুই আমাকে হাতি বললি, যাব না ছাদে আর কাউকে নিয়েও যেতে হবে না। আমি, বলে আমার বউটা রাগ করছে। বলেই ওকে কোলে তুলে নিলাম, সুমিও সাথে সাথে আমার গলা জড়িয়ে নিল। সুমি, আমি দোলনায় বসছি, তুই গিটারটা নিয়ে আয় যা। আমি, গিটার কেন? সুমি, কত সুন্দর চাঁদনি রাত, তুই গিটার বাজিয়ে গান বলবি আমি শুনবো। আমি, না তা হবে না, তুইও যদি আমার সাথে গান বলিস তাহলে আনতেই পারি। সুমি, ঠিক আছে আনো। তারপর আমি রুমে গিয়ে গিটার নিয়ে এক দৌড় দিয়ে সোজা উপরে আসলাম, দেখি সুমি ছাদের রেলিং ধরে চাঁদ দেখছে। আমি সাইডে গিটারটা রেখে চুপি চুপি ওর পিছনে গিয়ে কোমর ধরে ওর কাঁধে আমার মুখটা রাখি। ওর শরীরের স্পর্শ পেতেই আমার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সুমিও কেঁপে উঠল, ও পিছন ঘুরে তাকালো। আমি, বউটা কি দেখে? সুমি, চাঁদ দেখছে। আমি, ওকে চলো গানটা শুরু করি। সুমি, তুমি শুরু করো। তারপর গিটারটা বের করে বসলাম। সুমি আমার কাঁধে মাথা রাখল। বলো না কোথায় তুমি? এ বুকে আছো কোন পাশে? বলো না কোথায় তুমি? আছো কি মিশে নিঃশ্বাসে? মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে। এ কোন প্রেমে নীলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে। এ কোন প্রেমে নীলে জড়িয়ে। জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়। আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়। ও, রাত শেষে ভোর নামাও কত ভালোবেসে। সারাদিন জড়িয়ে রাখো সুখেরই আবেশে। তুমি আছো বলে ফাল্গুন আসে ফুলে। মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে। এ কোন প্রেমে নীলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে। এ কোন প্রেমে নীলে জড়িয়ে। সুমি আর আমি একসাথে গানটা গাইলাম। সুমি, ওয়াও, অনেক সুন্দর তো তোমার গানের গলা। আমি, আমার কুইন অফ ভয়েসের গলাটা তো আরো বেশি সুন্দর। সুমি, মানে, তুমি কিভাবে জানলা? আমি, তোমার ফোন নিয়েই দেখেছি। সুমি, শয়তান কোথাকার। তারপর আরো কিছু সময় খুনোশুটি করি দুজনে। আমি, সুমি, সুমি, বলো। আমি, চলো এখন নিচে যাই। সুমি, চলো। আমি, তোমার সাথে কিছু কথা ছিল। সুমি, বলো। আমি, বিয়ের আগে তুমি অন্য সাধারণ মেয়েদের মতোই ঘুরেছ, তবে এখন তুমি আমার স্ত্রী, তোমাকে অবশ্যই পর্দা করে চলতে হবে, নামাজটা পড়বা, আর বাড়ির কাজ করলে করবা, আম্মু যখন করবে তুমি বাসায় থাকলো হাতে হাতে সাহায্য করবা আর পড়াশোনাটা শেষ করবা। আর কুরআন তেলাওয়াত করতে হবে, আর সবাই ভালোবেসে আপন করে নিতে হবে।
বুঝলে? সুমি: আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দোয়া কবুল করছে। জানো, আল্লাহকে বারবার বলছি আমার স্বামী যেন ধর্ম সম্পর্কে সচেতন থাকে, যে পুরুষ ধর্ম আর নিজের পরিবার নিয়ে সচেতন থাকে সে তার সহধর্মিণীকে অনেক ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি সত্যিই খুব লাকি। আমি এখন চলো নফল নামাজটা পড়ে আমাদের সংসার জীবন শুরু করি। সুমি: চলো। তারপর সুমিকে কোলে নিয়ে সোজা আমাদের রুমে চলে আসি, দুজনে অজু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। সুমি: চলো এখন তাহলে ঘুমিয়ে পড়ি। আমি: এখন ঘুমাবে? সুমি: অনেক রাত তো হলো, জেগে থেকে কি হবে? আমি: তুমি আসলেই আনরোমান্টিক। সুমি: আমি আনরোমান্টিক তাই না? দেখাচ্ছি তোমায় আজ, বলে আমার উপরে উঠে আসে, আর আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর কি আমাদের বুঝি লজ্জা লাগেন না? বাসর রাতের কথা আবার পড়তে চান? আপনার এখন চলে যান, আমি আর আমার বউ এখন ভালোবাসার গভীর সাগরে ডুব দেই। সমাপ্ত।